গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আমি গৌরীদি আবার চলে এসেছি তোমাদের সাথে। সকলে নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা। তো আজকে প্রথম শুরুটা করি একটু কবিতা দিয়ে। হ্যাঁ, সুকুমার রায় মজার কবিতা। ছোট বন্ধুরা আজকে অনেকেরই স্কুল ছুটি, তাই না? তাহলে একটু সুকুমার রায়ের কবিতা শুনে নিই আমরা। দেখো, বিচার। ইঁদুর দেখে মামদো কুকুর বললে তেরে হেঁকে, বলবো কি আর, বড়ই খুশি হলেম তোকে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা। আয়না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা। তুই হবি চোর, তোর নামেতে করব নালিশ রুজু। জজ কে হবে বললে ইঁদুর, ভীষণ ভয়ে জুজু। কোথায় উকিল পেদা পুলিশ, বিচার কিসে হবে? মামদো বলে তাও জানিস নে, শোন বলে দিয়েই তবে। আমি হব উকিল হাকিম, আমি হব জুরি, কান ধরে তোর বলবো, বেটা ফের করেছিস চুরি। শটাং দেব ফাঁসির হুকুম, অমনি একেবারে বুঝবি তখন চোর বাছাধন বিচার বলে কারে। দেখো, কবি সুকুমার রায় তার ছোট ছোট মজাদার ছড়াতে আমাদের কিন্তু এটাও বলে দিয়েছেন, দেখো সমাজের যারা খুব প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি, আমরা যারা বলিষ্ঠ, দুর্বলের ওপর যে সবলের অত্যাচার হয়, সেই রকম আর কি একটা ব্যাপার। ইঁদুর তো ছোটোখাটো প্রাণী, সে তো বেড়ালের ভয় কাবু, তো কুকুর তো আরও দূরস্থ। কিন্তু এখানে কুকুর তার সঙ্গে খেলা করছে, এবং সেটা খেলা না বলে একরকম হুকুম বলাই চলে। একজন সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিকে যখন কিছু বলে, সেটা খেলার হয় না, সেটা খানিকটা হয়ে যায় হুকুম করা, হুকুম তামিল করার মতো। তাই হুকুম তামিল করতে ইঁদুর তো তার সাথে খেলতে রয়েছে। কি খেলা হবে না, দুজনাতে মোকদ্দমা, কোর্ট কেস, এই সমস্ত খেলা। তা এখানে তো খেলাতে জজ কে হবে, কোথায় উকিল প্যাদা পুলিশ, এই সমস্ত ইঁদুর খুব ভয় ভয় জিজ্ঞেস করছে কুকুরকে। কারণ কুকুর যদি একটা থাবড়া মারে বা একটা কামড় দিয়ে মুখের মধ্যে ছিঁড়ে দেয়, ইঁদুরের তো প্রাণ শেষ। তাই খুব ভয় ভয় সে জিজ্ঞেস করছে। তখন মামদো কুকুর কি বলছে তাও জানিস না, আমি উকিল, আমি পেয়াদা, আমি পুলিশ, আর তুই হবি আমার খেলার পুতুল আর কি, এইটাই বলতে চাইছেন। কিন্তু দেখো কত সুন্দর মজাদার বলার ধরনে কবিতাটা, কত সুন্দর রসসিক্ত হয়েছে, আমাদের শুনতে কত ভালো লাগছে, তাই না বন্ধুরা? তাই আমি কবিতার আসর দিয়ে আজকে শুরু করলাম। আমার সকালের যে কবিতার আসর, আসলে আজকে আমার ছুটি, তাই জন্য আমি একটু সময় পেয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে বসতে। জানো তো কি আনন্দই যে হচ্ছে। আর একটু পড়াশোনা করে নিই। আমি আগের দিন সাহিত্য সঞ্চয়ন বইটার পেটুক সুকুমার রায় ক্লাস 5-এর পড়াচ্ছিলাম তোমাদের। আমি হাফ অবধি পড়িয়েছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে পেটুক হচ্ছে এখানে হরিপদ, গল্পের মূল নায়ক, অর্থাৎ যাকে কেন্দ্র করে গল্পটা রচিত হচ্ছে। হ্যাঁ, সে হচ্ছে গল্পের মূল নায়ক। সেখানে হরিপদর তো সাড়া নেই, মুখ ভরা লাড্ডু নিয়ে বসে পড়েছে। লুকিয়ে চুরিয়ে খাওয়ার যে আনন্দ ছিল সেটা সে অনুভব করছে। অনেক এরকমভাবে লুকিয়ে চুরিয়ে খেয়ে, ভুলভাল জিনিস খেয়ে তার পেট খারাপ হয়েছে, কিন্তু তারপরেই আমরা জেনেছি যখন সে আবার সুস্থ হয়ে যায়, আবার সেই আগের মতো খায়, তাই তো? সেই জন্য হরিপদকে লেখক বলেছেন পেটুক। আমরা যে এতদিন ধরে কবি সুকুমার রায়কে দেখছি, এখন আমরা লেখক সুকুমার রায়, গল্পকার সুকুমার রায়ের একটা অনবদ্য পরিচয় পেয়েছি পেটুক গল্পে। দেখো, আমরা কালকে 40 পাতা অবধি পড়েছিলাম বন্ধু। 40 পাতার এই যে ডেকে ডেকে সারা, এত অবধি। এরপর আবার শুরু করি। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো ও পড়েছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে?
হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল, না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে হাসতে যেন হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ এক্ষুনি কিছুক্ষণ আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরাজিতে ফিসফাস করে কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না। দেখ, এইটুকু অংশ আমরা একটু বুঝে নিই। সেটা হচ্ছে আমরা যেটা পড়েছি যে বাড়িতে হরিপদর হাঁক ডাক চলছে। এবার খানিক বাদে এসে মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি, ক্ষীরের লাড্ডু চুরি করে। তারপর খুব ভালো মানুষের মতো এসে হাজির হয়েছে হরিপদ। এসে বলছে, আসছে তখন বড় মা বলছে, কিরে এতক্ষণ কোথায় ছিলি? কেন, এই তো ছিলাম, ওপরেই ছিলাম। তাহলে তুই এত আমরা ডাকাডাকি করছি, তুই জবাব দিচ্ছিস না যে? তখন হরিপদ কি বলবে, এবার তো সরল সহজ বাচ্চা ছেলে, সে তো আর উত্তরটা গুছিয়ে রাখিনি। সে বলছে যে তো ছিলাম, কিন্তু একটু জল খাচ্ছিলাম কি না, মুখে জল ছিল, তাই জন্য জবাব দিতে পারিনি। তখন বড় মামা বলছেন যে, ও তাই, তোর মুখে জল ছিল? বড় মামা তো, মামারা তো ওকে ভালো মতো চেনে, ও কীরকম। তার জলের সঙ্গে কিছু স্থলও ছিল। স্থল মানে কি? খাবার। জল তো পানীয় হিসাবে আমরা গ্রহণ করি, পান করি, তাই জলটা যেহেতু ড্রিঙ্ক, আর এবার আমরা কিছু খাবো, খাদ্যদ্রব্য, সেই খাবারটা হচ্ছে কোনো স্থলভাগও ছিল। তো এই কথাটা শুনে হরিপদ খুব ভালো মানুষের মতো অভিনয় করলো, হেসে হেসে যেন খুব একটা রসিকতা হয়েছে সেরকম করা হলো। এরপর গল্পে এলেন হচ্ছেন মেজ মামা। মেজ মামা ওপর থেকে এসে খুব গম্ভীর মুখে বড় মামাকে বললেন যে এইমাত্র ক্ষীরের লাড্ডু তৈরি করে দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকেই কটা হারিয়ে গেছে। কতগুলো? 10-12খানা। বন্ধুরা, এই ছোট ছোট প্রশ্ন কিন্তু আসে, জানো তো। তখন আমরা যদি বারবার ভালো করে গল্পটা রিডিং পড়ি, গল্পটা আমাদের জলস্থ হয়ে যায়। কি গল্পটা হয়েছিল, আমরা যেমন ছোটোবেলায় গল্প শুনি মায়ের মুখে, দিদা ঠাকুমার মুখে, সেই রকম গল্পটা যখন তুমি তোমার ছোট ভাই বোন বা মা বাবাকে গল্পের মতো করে তুমি বলতে পারবে, তখন তুমি দেখবে যে তোমার পড়াটা ঠিকঠাক হয়েছে। গল্পের মতো করে বলা। তো কটা কম পড়েছিল? 10-12খানা, মানে 10টাও না 12টাও না, এই অ্যাপ্রক্স এরকম একটা হিসাব হয়, 10-12খানা। 10-12খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছিল। এগুলো থেকে কিন্তু প্রচুর MCQ আসে ছোট বন্ধুরা। এবার হরিপদ বড় মামার তিনি মানে এখানে কে? তিনি মানে মেজ মামা। তিনি এসে হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরাজিতে ফিসফাস করে কি যেন একটা বলা বলি করলেন, করে তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার তো একটা ব্যবস্থা করতে হবে। ইংরাজিতে বলার কারণ না, তখন সবাই পাঠশালায় পড়তো, তোমাদের মতো ইংলিশ মিডিয়াম তখন এত ছিল না, ম্যাক্সিমামই বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা ছিল। তো বাংলা মিডিয়ামের এত ছোট একজন ছেলে, সে খুব কঠিন ইংরাজি যদি ব্যবহার করে তার বড়রা, তাহলে সে সহজে বুঝতে পারবে না। সেই জন্যই ইংরাজিতে দুই মামার মধ্যে কথোপকথন হয়ে গেল, এবং আমরা বুঝতে পারলাম বন্ধুরা কিছু একটা পরিকল্পনা এর মধ্যে থেকে কিন্তু করে নিলেন তারা। করার পর ঠিক হরিপদকে যেন শোনাচ্ছেন সেইভাবে বলল, বাড়িতে যেরকম ইঁদুরের উৎপাত, এবার ইঁদুর মারবার ব্যবস্থা করতে হবে। পরবর্তী অংশ পড়ি বন্ধুরা, চলো। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেঁকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে, সেইগুলো পাড়া ময় ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করলো, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে।
হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষে এই লাড্ডু খেয়ে ফেলে, তাই একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে, বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। দেখো বন্ধুরা, কত মজাদার না। মানে কবি সুকুমার রায় এরকম বুদ্ধি করেছেন, মানে মামারা, বাড়ির বড়রা এই ছোটদের দুষ্টুমিগুলোকে, এই চুরিগুলোকে বা এই অত্যধিক খাওয়ার প্রবণতাগুলোকে বন্ধ করার জন্য কি করেছিলেন, একটা বড় মামা আর ছোট মামা একটা পরিকল্পনা করে নিয়েছিলেন। ব্যাপারটা কিন্তু সত্যি নয় বন্ধুরা, তোমরা বুঝো যে এইটা কিন্তু একটা কল্পনার বা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এটা ভালো, উদ্দেশ্যটা ভালো। হ্যাঁ, এই মিথ্যার মধ্যে অন্যায় নেই। কেননা হরিপদ দিনের পর দিন যেরকমভাবে চুরি করে খাবার খাচ্ছে এবং খাবার খেতে খেতে তার এত লোভ বেড়ে যাচ্ছে, নিজের শরীরের কথা খেয়াল না করে পেটুকের মতো খেয়েই যাচ্ছে, সেইটাকে থামানো দরকার। দুই মামা তাই জন্য বললেন কি, যে এই আমাদের তো ইঁদুর মারার তো ভীষণ ব্যবস্থা করতে হবে, তো ইঁদুরে চুরি করেছে, একটা ব্যবস্থা করেই ফেলেছি জানিস তো, সেটা হচ্ছে সেকো বিষ নিয়ে বিষ। মানে আমাদের যে বাড়িতে ইঁদুর মারার, আরশোলা মারার যে বিষ কিনতে পাওয়া যায়, যারা ট্রেনে বাসে যাতায়াত করো অনেক সময় দেখবে পাওয়া যায় ইঁদুর মারার বিষ, এগুলোকে বাংলা প্রচলিত কথায় সেকো বিষ বলে। হ্যাঁ, সেকো বিষ মানে কোনো বিষের নাম নয় কিন্তু। হ্যাঁ, মানে ওটা কি হয় জানো তো, খাবারের সঙ্গে মিশিয়ে দিয়ে ইঁদুর, আরশোলা, কীটপতঙ্গ এগুলোকে মারার চেষ্টা করা হয় যদি যে বাড়িতে এইসব ইঁদুরের উৎপাত। আর ইঁদুর থেকে তো প্লেগ এই সমস্ত হয় জানো তো। প্লেগ তো একসময় কলকাতায়, সারা কলকাতায় তখন এর চিকিৎসা ছিল না, মহামারী আকারে হয়ে গিয়েছিল ইঁদুর থেকে। সেই জন্য মজা করে বলছেন, এই প্লেগের যা ব্যারাম, পাড়াশুদ্ধ যা অবস্থা, বড় মাঝে হ্যাঁ সে তার ব্যবস্থা করে ফেলেছি। এগুলো সবই কিন্তু হচ্ছে, মনে রাখবে বন্ধুরা, হরিপদকে শুনিয়ে হরিপদকে ভয় দেখানোর জন্য। হ্যাঁ, যে তখন বলছে ওই লাড্ডু কখন ক্ষীরের লাড্ডু করে আসতে বলেছে, তখন হরিপদ তো ক্ষীরের লাড্ডু খেয়েছে, ব্যাস পুরো ফাঁদের মধ্যে পড়েছে। যে জন্য মামারা বলেছে, সত্যি সত্যি কিন্তু সেকো বিষ করা হয়নি সেই লাড্ডুতে, এবং ইঁদুরকে মারার জন্য কোনো লাড্ডু করা হয়নি, ওটা মানুষের খাওয়ারই লাড্ডু। কিন্তু হরিপদ যাতে ভয় পায় সেই জন্য এইটা বলেছে বড় মামা, মেজো মামা বললেন যে সেটা এতক্ষণে তৈরি হয়ে গেছে, ও ব্যাস ধরা পড়ে ভয় পেয়ে গেছে। তুমি যদি ভাবো একটা কাজ, একটা অন্যায়, একটা দুষ্টুমি তুমি করেছো, কিন্তু কোনোভাবে সেটা ধরা পড়ে গেল এবং জানতে পারলে ওটা সাংঘাতিক, ওটা করলে কিন্তু মানুষ মারাও যায়, ওটা খেলে মানুষ মারাও যায়। হ্যাঁ, এরকম একটা ফিল করো বন্ধুরা, যে কোনো একটা জিনিস মা বাবাকে না বলে আমি চুরি করে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু তারপর জানতে পারলে ওইটা কোনো পোকামাকড়ের এঁটো ছিল বা ওইটা ফেলে দেওয়ার জন্য রাখা ছিল, ওটা কোনো পয়জনাস কিছু। এটা যখন জানতে পারো তখন ওরে বাবা আমি তো মরে যাব, কি হবে, এই মানসিক এটা হয়ে গেল। কিন্তু ওটা সত্যি সত্যি কিন্তু বিষ ছিল না, ওকে জব্দ করার জন্যই দুই মামা এই ছলনার আশ্রয় নিয়েছিল। তখন বলছে তাহলে সেকো বিষ খেলে কী হয়, ইঁদুর মারা যায়। আর বলছে যদি মানুষ ওই লাড্ডু খায়, মানে ও পুরো আস্তে আস্তে ধরা দিয়ে ফেলছে একদম নিজেকে। আর মামারাও সেই তককে ছিলেন সেই সময়টায়। তো বলছে কেন, মানুষ খেলে কি হবে, যদি খুব বেশি না খায় তাহলে মরবে না, কিন্তু ওই তোমার কি হবে বলেছিলেন মামারা, গলা ঝুলবে, মাথা ঘুরবে, বমি হবে, হাত পা খিঁচবে, এইগুলো কিন্তু আবার প্রশ্ন আসতে পারে যে সেকো বিষ যদি খেয়ে ফেলে মানুষ, তাহলে মামারা কি বলেছিলেন, কি হতে পারে মানুষের, তখন এটা বলতে হবে গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে, এই কথাটা মামারা বলেছে।
আর যদি একেবারে 11টা খেয়ে ফেলে, মানে তার মানে আমি তো কমও খাইনি, আমি কতটা খেয়েছি সেটাও মামাদের বলে দিলাম। তখন মামাদের তো মুখ চিপে চিপে হাসি হচ্ছে। মামারা বলছে, সে কি রে, তুই খেয়েছিস নাকি এরকম? তখন বলছে, তার মধ্যে আবার 5টা অনেক বড় ছিল। তো শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার গা ঝিমঝিম করছে, বমি বমি করছে। মানে হয়তো কোনো জিনিস আমরা খেলাম, সেটা যদি ভালো মনে খাই বন্ধুরা, যে জানি এটার মধ্যে কিছু হবে না বা কিছু, তাহলে আমাদের কিছু হয়ও না, মনটাই আমাদের বড় কথা। কিন্তু যে মুহূর্তে তুমি জেনে গেলে ওইটা একটু খারাপ ছিল, বা ওইটা মিছিমিছি কথা বলে যদি বলা হয় তোমার লোভ কমানোর জন্য, ওটার মধ্যে বিষ মেশানো ছিল বা ইঁদুরের কিছু পয়জনাস জিনিস ছিল, তখনই দেখবে তোমার হয়তো কিচ্ছু হচ্ছে না সত্যি, কিন্তু তোমার মনে হবে মন দিয়ে যে এই আমার মাথা ঘুরছে, গা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে, এগুলো সমস্ত মনে হবে। হ্যাঁ, সেই রকমই মনে হতে শুরু করেছিল। এরপর দেখো, মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডাকলেন। তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁঝ যে বেচারা 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। বন্ধুরা, মানে এই ডাক্তারও কিন্তু ছিল মেজো মামার বন্ধু, তাই না? বন্ধু, ডাক্তারের নাম কি ছিল? রমেশ ডাক্তার। এগুলো থেকে ছোট ছোট অবজেক্টিভ কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তিনি এসেই প্রথমে সব তো সলা পরামর্শ করা আছে, আসলে তো কিছুই হয়নি। এবার কি করলেন, এসে একটা তেতো ওষুধ, তখন হতো এরকম শিশিতে পাওয়া যেত তেতো ওষুধ, এত দাগ অবধি খেতে হবে এরকম ওষুধ ছিল, জানো তো? এখন যেমন এলোপ্যাথি কিছু টপ করে মুখে দিয়ে জল খেয়ে নাও, সেরকম ছিল না ব্যাপারটা। তো সেই তেতো ওষুধ, মানে যতটা তোমার যাবে মুখ টুক সেই নিম পাতার মতো তেতো হয়ে যাবে, তেতো ওষুধ খাওয়ালেন। ওটাই হচ্ছে শাস্তি, পানিশমেন্ট, এত হ্যাংলামি। তারপরে এমন একটা শুকতে দিলেন জিনিস, ওগুলো কিচ্ছু ওষুধ নয় এবং ওগুলোর কিছু ব্যাড এফেক্টও নেই। হ্যাঁ, কিন্তু ওইগুলো শাস্তি স্বরূপ ওকে দেওয়া হচ্ছে, যাতে এইটাও মনে থাকে দিনটা। তো এমনই ঝাঁঝ যে সে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তারপর ওরা কী করলো তুমি বলো না? কারুর যদি কোনো পয়জন জিনিস ভেতরে ঢোকে, তাকে লেপ কম্বল চাপা দিয়ে ঘামিয়ে তুললে সে কি ঠিক হয়ে যাবে? মোটেই না, ওয়াশ করতে হবে বডি। কিন্তু তা তো না, ওর তো কোনো বিষই যায়নি, ও তো এমনিই বলা হয়েছে, ওটা করা হয়েছে। ওই জন্য 2 মামা আর রমেশ ডাক্তার মিলে তাকে চাপা চুপি দিয়ে লেপ কম্বল গরমের মধ্যে দিয়ে চাপাচুপি দিয়ে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেল। আর তারপর আর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ালো, হয়তো কোনো নিম পাতার রস বা উচ্ছে করলার রস, এরকম এমনি যেটা ওর শরীরেই ভালো উপকার হয় সেরকম কিছু খাওয়ালো, কিন্তু সেটার মধ্যে মেডিসিন নয়। খাওয়ানো হলো যে তার এমনই টেস্টলেস আর এত দুর্গন্ধযুক্ত জিনিস যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। নেক্সট পড়ছি। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরও কিছু? মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই, সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটে অসুখ হয়েছিল। হরিপদ জানে সেঁকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা, আর জানে রমেশ ডাক্তার, আর এখন জানলে তোমরা যারা এই গল্প পড়েছ। দেখো তারপর কি হলো, শুধু কি ওষুধের সঙ্গে ভালো ভালো খাবার এবং যেটা পেটকে ভালো রাখে সেই রকম খাবার তাকে দিল পথ্য হিসেবে। পথ্য, ওষুধের সঙ্গে পথ্যভাবে, মানে কি পথ্য মানে কি, ওষুধ শুধু মেডিসিন খেলেই হবে না, ডাক্তারবাবুরা যেটা বলেন তার সাথে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক আনতে হবে। সেরকম ওষুধের সঙ্গে পথ্যটা কি ছিল, যে 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারবে না, এটা একটা নিয়ম। তারপর চিরতার জল, মানে ঝিম তেতো। আমাকেও বন্ধুরা আমার মা খাইয়েছে, জানো তো, ছোটোবেলায় আমি যখন তোমাদের মতো ছোটো ছিলাম
আমাকে সকালবেলা চিরতার জল খেত, তারপরে আমাদের হাতে গুড়ের বাতাসা দিত, সেই বাতাসাটা না পুরো এত তেতো লাগতো, মানে বাতাসা দিয়ে এত তেতো সেটা ভাবতাম না, কি বিভৎস বাবা, যাতে কৃমি না হয়। যাই হোক, বড়রা তো ভালোর জন্যই করেন। চিরতার জল আর সাগু, আগেকার দিনে সাগু বার্লি এইসব ছিল, জ্বর হলে খেত, তোমাদের সময় এত খাবার ভ্যারাইটি ছিল না তখন। যাই হোক, হরিপদ বলল, তখন ভয় পেয়ে কান্নায়, মানে এরকম শাস্তি, বলছে আর কাঁদতে কাঁদতে এরকম ছোটোবেলায় বলে মার কাছে যাবো, কিন্তু মার কাছে বললি তো হবে না। তখন কিন্তু বাড়ির বড়দের খুব অনুশাসন ছিল, জানো তো। এখন যেমন নিউক্লিয়ার ফ্যামিলিতে মা বাবা এরকম, কিন্তু তখন কিন্তু বড় জেঠু, বড় কাকু বা মামা, এরা মানে বাড়ির সমস্ত হর্তাকর্তা বিধাতা ছিলেন। এনাদের অনুশাসনও কিন্তু মায়েদেরও চলতে হতো, ফলে মায়েদেরও সেই স্বাধীনতাটুকু ছিল না যে এনাদের অতিক্রম করে, এনাদের টপকে তারা তার সন্তানটিকে নিয়ে কোলের কাছে চলে আসবেন, তা কিন্তু না। তারাই সমস্ত ঠিক করে দিতেন, তারাই সারিয়ে তুলতেন, তাতে কিন্তু উপকার হতো অনেক। মানে এই শাসনে বড় হয়েছিল বলে বাচ্চারা কিন্তু অনেক ভালো মানুষ হয়েছিল। তো যাই হোক, তখন মায়েরাও কিন্তু কিছু মনে করতেন না, যে এখন অনেক সময় মনে হয় যে আমার বাচ্চাকে কি আমি বকি বা আমি মারি, ঠিক আছে, অন্য কেউ শাসন করলে গায়ে লাগে। তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না, বাড়ির বয়োজ্যেষ্ঠরা, বাড়ির গুরুজনরা কিন্তু যথেষ্ট শাসন করতেন, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার তোমরা এটা শুনবে, তোমাদের মা বাবারা হয়তো জেঠু কাকু মামা, মামার বাড়ি সবার অনুশাসনে বড় হয়েছেন, বুঝতে পেরেছো? এবার এরপর মানে আর নাড়াচাড়া করে কাজ নেই, 3 দিন পুরো এখান ছেড়ে উঠবে না, বড় মামা মেজো মামার ঘরে থাকতে হবে। এবার সেখানে বললো মায়ের কাছে যখন যাবে, মাকে একদম বলা যাবে না, মাকে ভাবিয়ে তুলে লাভ কি। ফলে 3 দিন পর যখন সে এই রকম হয়ে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই, তখন সে একেবারে অন্য হরিপদ। তাহলে বাড়ির লোকে তখন কি জানতো, যে ওর খুব ভারী অসুখ হয়েছিল, ভারী ব্যারাম মানে রোগ, কঠিন রোগ হয়েছিল। মা জানতো যে বেশি পিঠে খেয়েছিল, তাই জন্য পেটের অসুখ হয়েছিল। হরিপদ কি জানতো, যে সে সেকো বিষ খেয়ে, ইঁদুর মারার বিষ খেয়ে একটু বাদেই মরে যাচ্ছিল, মানে আরেকটু হলেই। হ্যাঁ, কিন্তু আসল ব্যাপারটা কি বন্ধুরা, তোমরা সবাই জানলে, আর জানে ওর বড় মামা মেজো মামা রমেশ ডাক্তার। আর আমরা যেহেতু গল্পটা পাঠ করলাম, আমরা পাঠক, তাই লেখক সুকুমার রায়ের ক্ষেত্রে আমাদের বললেন, আমরা জানতে পারলাম যে আদৌ মানে সেকো বিষ বা ইঁদুর মারার বিষ কোনোটাই ছিল না, গোটা ব্যাপারটাই পুরো মিথ্যা, ফলস আর কি। ওইভাবে সাজানো হয়েছে যাতে হরিপদকে তার ওই সাংঘাতিক পেটুক যে ভাব তার মধ্যে আছে, পেটুক স্বভাব বা চুরি করে খাওয়ার ব্যাপার, এত লোভ, এগুলোকে সঠিক শিক্ষা দিতে বা ওকে সঠিক পথে চালিত করার জন্য মামারা, অর্থাৎ ওনার বড় মামা মেজো মামা এবং তাদের বন্ধু রমেশ ডাক্তার, 3 জনে মিলে একটি পরামর্শ করে, একটা অভিসন্ধি করে তাকে ভালো পথে আনার জন্য এই কাজ করেছিল। তাই জন্য এই গল্পটার নাম কিন্তু পেটুক হওয়া সার্থক। ঠিক আছে, আমরা আলোচনা করলাম আজকে, সারা বইটাই পড়িয়ে দিলাম, গোটা গল্পটাই বারবার শুনো, মন দিয়ে শুনো। আর পেছনে যে কোয়েশ্চেন আনসার আমি অবশ্যই আলোচনা করে দেবো, কিন্তু নিজের থেকে নিজের ভাষায় সহজ সাবলীলভাবে লেখার চেষ্টা করো বন্ধুরা। তার আগে এক্ষুনি কোয়েশ্চেন আনসার লিখতে যেও না, বারবার গল্পটাকে পড়ো, গল্পটাকে পড়ে নিজের ভাষায় একটু গল্পটা বলার চেষ্টা করো তো, মাকে বা বাড়ির তোমার ছোট ভাই বোন যে আছে তাকে, বা বাবাকে যে আছেন, দিদা দাদু যিনি আছেন, তাকে একটু গল্পটা বলো তো। তাহলে দেখবে খুব সুন্দর গল্পটা একটার পর একটা যেখান থেকেই উদ্ধৃতাংশ তুলে কোয়েশ্চেন আসো আমরা লিখতে পারছি, তাই না বন্ধুরা? আচ্ছা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা শুনো। আমি তাহলে আজকের মতো চলি, আবার দেখা হবে।